নমস্কার, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার ফিরে এলাম আপনাদেরই জন্য। হ্যাঁ, শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনাদের ভালো থাকার জন্য। নতুন বছরে আপনারা সুস্থ মনে বেঁচে থাকুন, নিরোগ শরীর নিয়ে বেঁচে থাকুন, সমস্যাকে কাটিয়ে উঠুন, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি, যার নাম এডুকেশনাল অ্যাস্ট্রোলজি। আমি জানি যে প্রতি সপ্তাহে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন সপ্তাহের এই দুটো দিন এই অনুষ্ঠান দেখার জন্য, কারণ এটা তো থাকারই কথা। যে মানুষ, যে পবিত্র মানুষ, যে মহান ব্যক্তিত্ব আপনাদের সামনে সপ্তাহের এই দুটো দিন জ্যোতিষ শিক্ষার উপর আলোচনা করেন, এছাড়াও আপনাদের জীবনে সমস্যার কণ্টকতা থেকে কিভাবে বেরিয়ে আসবেন যে তার সমাধান বাতলে দেন, সেই মানুষ আজও এসেছেন যথারীতি আমাদের স্টুডিওতে আপনাদের জন্য। এবং কিভাবে আপনারা ভালো থাকবেন সে নিয়ে আজকের আলোচনা আমরা শুনব। বিগত কয়েকটি কার্যক্রমে আমরা ইষ্ট দেবতা নিয়ে আলোচনা শুনেছি, আজও আমরা বিভিন্ন নক্ষত্রের ইষ্ট দেবতা কি সেই নিয়ে আলোচনা শুনতে থাকব। তার মাঝখানে শুনতে থাকব আপনাদের জীবনে কি কি সমস্যা এসছে তা জানিয়ে বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আপনাদের প্রেরিত চিঠি। হ্যাঁ, নামটা আমি এ কারণেই বললাম যে নতুন করে আর ওনার পরিচয় দেওয়ার কিছু নেই। তাও আর একবার বলে দিই যে আপনারা জানেন 3টে গুণের সমন্বয় উনি তৈরি। 1, উনি একজন ভালো জ্যোতিষী। 2, উনি একজন ভালো বাস্তুশাস্ত্রবিদ। এবং 3, উনি একজন ভালো সংখ্যাতত্ত্ববিদ। এর বাইরে তো আর কিছু হতে পারে না, কারণ আপনারা জানেন জীবন তো একটাই। আমরা মুখে যাই বলি না কেন, আমরা কি চাই না যে একটা জীবন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে? পিতামাতা কি চান না তার সন্তানকে জীবনে সুপ্রতিষ্ঠিত হিসেবে দেখতে, সমাজের বুকে মেলে ধরতে একজন আদর্শ মানুষ হিসেবে? কিন্তু সবাই কি সফল হন? কেন হন না? এ নিয়ে তো প্রতিটা এপিসোডেই মহারাজ আপনাদের বলেন। তাও তার একটাই কারণ আপনাদের বলি, যে আমরা জন্মানোর সময় আমাদের জন্মঠিকুজি অনুযায়ী কিছু গ্রহের অবস্থানের জন্য কিছু গ্রহদোষ আমরা প্রাপ্ত হই, কেউ কম কেউ বেশি, যার জন্য কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এবং তা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আংশিকভাবে বলুন পুরোপুরিভাবে বলুন, কিভাবে আমরা কাটিয়ে উঠব সেটা তো আমরা শুনবো বাবা শ্রী দেবদাসজি মহারাজের মুখ থেকে। তা যদি সেই গ্রহদোষ যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি নিশ্চিত বিগত দিনে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে লাখো লাখো লোক যেভাবে সাফল্যের মুখ দেখেছেন, এই মহান ব্যক্তিত্ব, এই পবিত্র মানুষ বাবা শ্রী দেবদাসজি মহারাজের সুপরামর্শ নিয়ে আপনিও পারবেন। কি এখন কি মনে হচ্ছে না যে কেন ভেঙে পড়ছি? না, ভেঙে পড়ার কোনো কারণ নেই। আসুন আজকের অনুষ্ঠানেও আমরা শুনব জ্যোতিষ শিক্ষাদানের ওপর কিছু আলোচনা, তার উপর আপনাদের প্রেরিত বিভিন্ন চিঠি এবং তার উত্তর যা বলতে থাকবেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায়, আর্যকে, এবং এই মুহূর্তে তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় সর্বশক্তিমান ঈশ্বরের চরণে তোমাদের জীবনে সার্বিক মঙ্গল কামনা করে, জগৎজননী তারা মায়ের চরণে তোমাদের জীবনে সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি
এডুকেশনাল অ্যাস্ট্রোলজি। এডুকেশনাল অ্যাস্ট্রোলজি ভক্তগণ, আমরা আলোচনা করছিলাম কোন নক্ষত্রে জন্ম হলে তোমার ইষ্ট দেবতা কি হবে। আমরা গতদিন 9 নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা তারপর থেকে অর্থাৎ 10 নম্বর নক্ষত্র মঘা নক্ষত্র সিংহ রাশিতে যদি তোমার জন্ম হয়, 10 নম্বর নক্ষত্র মঘা নক্ষত্র সিংহ রাশিতে যদি তোমার জন্ম হয়, তাহলে তোমার পক্ষে তোমার জন্য ইষ্ট দেবতা কে, কি রূপে তুমি ভগবানের সাধনা করবে, প্রার্থনা করবে, আশীর্বাদ তুমি চাইবে, আশীর্বাদ প্রার্থনা করবে, ভগবানের কোন রূপকে তুমি ভজনা করবে, কোন রূপে তিনি তোমার কাছে সরল হবেন, তাই নিয়ে আলোচনা করব। ভক্তগণ, তোমরা নোট করে নাও যে যদি তোমার 10 নম্বর নক্ষত্রে জন্ম হয়, অর্থাৎ যদি তোমার মঘা নক্ষত্রে জন্ম হয়, সিংহ রাশি মঘা নক্ষত্র, তো তুমি পুরুষ হও কি তুমি নারী, পুরুষ হও বা নারী, তোমার জন্য ইষ্ট দেবতা হচ্ছেন, তোমার জন্য ইষ্ট দেবতা হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা পিতা, পিতৃকুল। ব্রহ্মা পিতা হলো তোমার ইষ্ট দেবতা। ব্রহ্মা ভগবানের নাভিপদ্ম থেকে এই রূপের সৃষ্টি তোমরা জানো। তো তোমরা কোন রূপে ব্রহ্মার আরাধনা করবে? যে ব্রহ্মা পদ্মের উপর বসে আছেন, ব্রহ্মা পদ্মের উপর বসে আছেন, এই রূপে তোমরা তার আরাধনা করবে। এবারে বলি তোমাদেরকে ব্রহ্মা পুজো করতে হবে। ব্রহ্মা পুজো করা কি এত সোজা? তোমাদেরকে ব্রহ্মার মূর্তি স্থাপনা করতে হবে। ব্রহ্মার মূর্তি স্থাপনা করে পূজা করা কি এত সোজা? একজন সাধারণ গৃহী লোকের পক্ষে, কর্মব্যস্ত মানুষের পক্ষে কি তা সম্ভব? না। ভক্তগণ, তোমাদের ব্রহ্মার মূর্তিও তোমাদের তৈরি করতে হবে না, তোমাদের ব্রহ্মা মূর্তি স্থাপনও করতে হবে না, তোমাদের ব্রহ্মা পূজা করারও দরকার নেই। শুধু 3টে জিনিস: আহ্বান মন্ত্র, ধ্যান মন্ত্র আর বীজ মন্ত্র। ব্রহ্মার আহ্বান মন্ত্র, ব্রহ্মার ধ্যান মন্ত্র এবং ব্রহ্মার বীজ মন্ত্র, এই 3টে জিনিস যদি তোমরা জেনে যাও, এই মন্ত্রগুলো জপ করবার নিয়ম যদি তোমরা জেনে যাও, আচার যদি জেনে যাও, তাহলেই তুমি তোমার ইষ্ট দেবতার ভজনা করতে পারবে। তুমি ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করবে, তুমি ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে পারবে। আর ইষ্ট দেবতার কাছে আশীর্বাদ প্রার্থনা করে অতি সহজে, অতি সরল উপায়ে তুমি তোমার ঋদ্ধি সিদ্ধি বৈভব সফলতা লাভ করবে। তুমি তোমার ঋদ্ধি সিদ্ধি বৈভব সফলতা লাভ করবে। ভক্তগণ, আমরা আলোচনা করব, তার আগে দেখব কি চিঠি এসেছে এবং SMS কি এসেছে। আমরা চিঠি দিয়ে শুরু করব। যে চিঠি দেখে আমার মনে হচ্ছে যে এত মানুষ সমস্যা জর্জরিত। আমি ভাবতে পারছি না যে এত চিঠি, এত SMS আমাদের দপ্তরে আসছে, যে আমি মহারাজকে প্রশ্ন করছিলাম যে মানুষের সমস্যা কি তাহলে বাড়ছে? সুতরাং আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, সবসময় হয়তো এনার সান্নিধ্য আপনারা পান না, অনেক দূর দূরান্তে আছেন, তারা এই চিঠির মাধ্যমে জানান যে আপনারা এই অনুষ্ঠান দেখে কিরমভাবে উপকৃত হচ্ছে। সে ধরনেরই প্রচুর চিঠি থেকে আমরা কিছু চিঠি আজকে পড়ব, যার উত্তর দেবেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ।
যথারীতি প্রথম চিঠিতে চলে যাচ্ছি। চিঠিটি পাঠিয়েছেন কবিতা দাস, বাগুইয়াটি হাতিয়াড়া থেকে কবিতা দাস। উনি লিখছেন, শ্রী চরণেশু বাবা দেবদাসজি মহারাজ, সর্বপ্রথমে আপনি আমার প্রণাম নেবেন। টিভি চ্যানেলে আপনার অনুষ্ঠান দেখে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি বুথে গিয়ে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সময় আপনার লাইন পাইনি। তাই অনেক আশা নিয়ে চিঠি লিখলাম। দয়া করে যদি এই অধম মায়ের কন্যার ভাগ্য কেমন যাবে বিচার করে দেন, তাহলে চিরকৃতজ্ঞ থাকি। একটু ধীরে ধীরে বলবেন, তাহলে আমার নোট করতে সুবিধা হবে। হ্যাঁ, মহারাজ কিন্তু যথেষ্টই ধীরে ধীরে বলেন। এবং উনি ওনার মেয়ের নাম দিয়েছেন প্রিয়ঙ্কা দাস। প্রিয়ঙ্কা দাস, জন্ম তারিখ 28/5/1993। 28/5 মানে মে মাসে 1993, 1993। জন্ম সময় বেলা 3:40, অর্থাৎ বেলা 3:40 PM, কলকাতা আরজিকার হাসপাতালে। হ্যাঁ। ওনার প্রশ্ন হচ্ছে, প্রিয়ঙ্কার রাশি এবং লগ্ন কি, বিদ্যা কতদূর হবে, উচ্চ শিক্ষা আছে কিনা, এবং বিবাহের ব্যাপারে প্রশ্ন হচ্ছে, বিবাহ কত বছর বয়সে হওয়ার যোগ আছে, তা কি অ্যারেঞ্জড না লাভ ম্যারেজ, বিবাহ শান্তিময় এবং বিবাহিত জীবনে সুখ শান্তি শুভ হবে কি, কোন রাশি লগ্নে পাত্র শুভ হবে, এবং স্বাস্থ্য কেমন যাবে। তাহলে মা তুমি সবকিছুই প্রশ্ন করেছো। সবার আগে বলি যে প্রিয়াঙ্কার জন্ম হচ্ছে 28 মে 1993। মা সেদিন ছিল শুক্রবার এবং বিকেলবেলা 3:40 ওর কলকাতাতে জন্ম, এবং বিকেলবেলা 3:40 কলকাতায় জন্ম। মা তুমি বলেছো যে তুমি এগুলো নোট করে নেবে, তাই ধীরে ধীরে বলতে আমি বলছি, তুমি নোট করে নাও। ওর হচ্ছে সিংহ রাশি এবং তুলা লগ্ন, মঘা অর্থাৎ 10 নম্বর নক্ষত্রে জন্ম, এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম, এবং ক্ষত্রিয় বর্ণ এবং দেবাড়িগণ। এখানে যেটি গ্রহ অবস্থান আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আমি এখানে ওর ছকটাকে এঁকে উপস্থাপন করছি। তোমরা সাথে বাবা, যারা তোমরা এই অনুষ্ঠান দেখছো, বাবা মায়েরা, তোমরাও মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী বা তোমাদের ছেলে মেয়েদের জন্মকুণ্ডলী। ইষ্ট দেবতা নিয়ে আলোচনা আমরা শুনতে থাকবো, তার মাঝখানে আমাদের বিভিন্ন মানুষের প্রেরিত চিঠির উত্তর বাবা শ্রী দেবদাসজি মহারাজ দেবেন। যথারীতি প্রথম চিঠিটি আমি পড়েছি। অনুষ্ঠান চলাকালীন হয়তো আপনাদের মনে হতে পারে যে কিভাবে, কোথায়, কখন আমরা যোগাযোগ করব বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে। ঘাবড়ানোর কিছু নেই, পেন হাতে তুলে নিন এবং লিখতে থাকুন কোথায় আপনারা যোগাযোগ করবেন। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353-652-8027। আরও একবার বলছি, 0353-652-8027, এবং আরও একটি নাম্বার 9733-175546, 9733-175546। তাহলে মা তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছো, আমি এখানে প্রিয়াঙ্কার হরোস্কোপটা আমি উপস্থাপন করছি। দেখো, ওর জন্মকুণ্ডলিতে এখানে কোনো গ্রহ নেই, এখানে আছে মা রবি, বুধ, কেতু। এ ঘরে গ্রহ নেই, এখানে মঙ্গল।
এখানে চন্দ্র, এ ঘরে বৃহস্পতি, এখানে লগ্ন, এখানে রাহু, এ ঘরে গ্রহ নেই, এখানে নেই শনি শুক্র। মা তুমি বলেছো যে এটাকে তুমি নোট করে নেবে, হরোস্কোপটা দেখো, তুমি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে এটা দেখতে পাচ্ছ, তুমি এটাকে মা নোট করে নাও। তুমি সবকিছু বিষয়ে প্রশ্ন করেছো, স্বাস্থ্য, শিক্ষা, বিবাহ এবং কর্মজীবন কি অর্জ, তাই তো? হ্যাঁ, বিদ্যা, বিবাহ, স্বাস্থ্য আর কর্মজীবন এবং কর্মজীবন। চলো দেখি স্বাস্থ্য কেমন যাবে। তাহলে লগ্ন থেকে স্বাস্থ্য, দেখো লগ্নে কোনো গ্রহ নেই, তাহলে দেখতে হবে লগ্নপতিটা কোথায় আছে, অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট। লগ্নপতি এই ঘরটা হচ্ছে শুক্র, এর মালিক। এই ঘরটা কি, এই ঘরটা হচ্ছে তুলা, এর মালিক হলো শুক্র। জ্যোতিষ শিক্ষার্থীরা এটা ভুল লেখে বা ভুল বলে যে এই ঘরটা হচ্ছে শুক্র, এর মালিক তুলা। না, এই ঘরটা তুলা, এর মালিক শুক্র। তাহলে খুব মন দিয়ে শুনবে, লগ্নপতি এই ঘরটা তুলা, এর মালিক হচ্ছে শুক্র, অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট আছে কোথায়? 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘরে। শুক্র 6 নম্বর ঘরে আছে, কিন্তু শুক্র এখানে তুঙ্গস্থ আছে। 6 নম্বর ঘরে থাকার জন্য শুক্র এখানে 70% শুভ ফল দিতে পারছে, তার থেকে বেশি শুভ ফল দিতে পারছে না। লগ্নে কোনো খারাপ গ্রহ নেই, কোনো গ্রহই নেই, লগ্নে সপ্তমেও কোনো গ্রহ নেই। সুতরাং মা স্বাস্থ্য ওর ভালো থাকবে, ওভারঅল অনেক বছর বাঁচবে, দীর্ঘ আয়ু ইন্ডিকেট করে যে ও জীবনে 73 বছরের বেশি বাঁচবে। এবারে দেখো যে তাহলে কি কি রোগ ওকে আক্রান্ত করবে, কি কি রোগ ওকে সমস্যা দেবে, চলো দেখি। লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 নম্বর ঘরে মঙ্গল নিচস্থ আছে। মঙ্গল দুর্বল হলে কি কি সমস্যা দেখতে পাওয়া যায়? মঙ্গল দুর্বল হলে লিভার বা পেটের সমস্যা দেখা দেয়। মঙ্গল দুর্বল হলে লিভার বা পেটের সমস্যা দেখা দেয়। মঙ্গল দুর্বল হলে অম্বল, অ্যাসিডিটি, এই সমস্ত সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। মঙ্গল দুর্বল হলে অম্বল, অ্যাসিডিটি সমস্যা দেখতে পাওয়া যায়। মঙ্গল দুর্বল হলে স্কিন ডিজিজ, মুখে কোনো প্রকার স্কিন ডিজিজ বা হাতে পায়ে গায়ে চর্মরোগ বা স্কিন ডিজিজ দেখতে পাওয়া যায়। মঙ্গল দুর্বল হলে মায়েদের ক্ষেত্রে স্ত্রী রোগ দেখতে পাওয়া যায়। মঙ্গল দুর্বল হলে মায়েদের ক্ষেত্রে কোনো প্রকার স্ত্রী রোগ দেখতে পাওয়া যায়। তাহলে মা এই সমস্ত সমস্যাগুলো ওকে পীড়িত করবে, ওর জীবনে এই সমস্ত শারীরিক সমস্যাগুলো দেখা দেওয়া স্বাভাবিক। চলো এবার আমরা 2 নম্বর ব্যাপারে যাই, যে আর কি রয়েছে, যে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে রবি, বুধ, কেতু। দেখো রবি বুধ সুন্দর বুধাদিত্য যোগ আছে, কিন্তু উল্টো দিকে রাহুটা থাকার জন্য এখানে রবিটা 100% শুভ ফল দিতে পারছে না, সাথে বুধটাও। বুধ থেকে নার্ভ সিস্টেম, বুধ থেকে নার্ভ সিস্টেম, তার ফলে নার্ভের কোনো প্রবলেম দেখা দেওয়া স্বাভাবিক। রবি থেকে মাথা, রবি থেকে চোখ, রবি থেকে বোন বা হাড়, মাথা যন্ত্রণা, মাথায় কোনো আঘাত, চোখের কোনো প্রকার সমস্যা, হাড় ভাঙা বা হাড়ে ছোটখাটো আঘাত দেখা দেওয়া স্বাভাবিক। এগুলো থেকে সাবধান থাকতে হবে। জীবনে ও 73 বছরের বেশি অবশ্যই বাঁচবে। এবার তুমি প্রশ্ন করেছো শিক্ষা, 1, 2, 3, 4, 4th হাউস, 4 নম্বর ঘর থেকে শিক্ষা। 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, সেখানে মালিক হচ্ছে শনি, মকর ঘর, এর মালিক শনি। চলো দেখি শনি কোথায় আছে। 1, 2, 3, 4, 5 শনি এখানে, উল্টো দিকে চন্দ্র। শিক্ষা হবে, কিন্তু জেদি ভাব,
জেদি ভাব ও শিক্ষার জন্য বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াবে। ওর শিক্ষা হবে, ওর উচ্চ শিক্ষা হবে, জীবনে ও গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন ইত্যাদি পর্যন্ত পৌঁছতে পারবে, অর্থাৎ ইউনিভার্সিটি পর্যন্ত জীবনে পৌঁছতেই পারবে, অবশ্যই পারবে। জেদি ভাবটা থেকে সাবধান। মা যখন ও জেদ করবে তুমি কখনো জেদ করবে না, কারণ ওকে রেগে জেদ করে মানানোর মতো মেয়ে ও নয়। ওকে ভালোবাসার মাধ্যমে, ওকে বুঝিয়ে, ওকে কাউন্সিলিং এর মাধ্যমে ওকে তোমার গাইড করতে হবে। যাদের শনিচন্দ্র একসাথে থাকে তাদের সাথে কখনো জেদ করো না, কারণ জেদ করে তুমি ওর সাথে পারবে না। ওকে তোমাকে কাউন্সিলিং এর মাধ্যমে গাইড করতে হবে। ওর জীবনে কর্ম, হ্যাঁ ও জীবনে সেলফ রেডি হবে, ও জীবনে নিজে আয় করবে, ও জীবনে সেলফ রেডি হবে। 23 বছর বয়সে ওর কর্মলাভ যোগ আছে। 23 বছর বয়সে ওর কর্মলাভ যোগ আছে, অর্থাৎ 22 বছর 8 মাস বয়সে, 22 বছর 8 মাস বয়সে ওর কর্মলাভ যোগ আছে। ও জীবনে সেলফ রেডি হতে পারবে। তাহলে শিক্ষা হবে, ওর গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত শিক্ষা হবে। ও জীবনে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছতে পারবে, ও জীবনে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছতে পারবে। 2 নম্বর কথা হচ্ছে যে তোমার স্বাস্থ্য, বললাম ও 73 বছরের বেশি বাঁচবে। যে সমস্ত সমস্যাগুলো বললাম ওগুলো কম বেশি ওকে সমস্যা দেবে। ওর পক্ষে ক্রিয়েটিভ লাইন ভালো হবে, ওর মধ্যে কোনো প্রকার কালচারাল অ্যাক্টিভিটি থাকা স্বাভাবিক, ওর মধ্যে কোনো প্রকার কালচারাল অ্যাক্টিভিটি থাকা স্বাভাবিক। তাই ওর পক্ষে ক্রিয়েটিভ লাইন ভালো হবে, কারণ ওর এখানে শুক্র আছে তুঙ্গস্থ, শুক্র আছে তুঙ্গস্থ। এবার বলি বিবাহ। বাবা কি লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই সপ্তম স্থান থেকে বিচার করতে হয় কি বিয়ে, বিবাহ। সপ্তম স্থানটায় কোনো গ্রহ নেই, সপ্তম ঘরটা হচ্ছে মেষ, সপ্তম ঘরটা হচ্ছে মেষ, এর মালিক হচ্ছে মঙ্গল, এর মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গল আছে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মঙ্গল এখানে নিচস্থ আছে, মঙ্গল এখানে নিচস্থ আছে। মঙ্গল নিচস্থ থাকবার জন্য ওর বিবাহের ক্ষেত্রে কিন্তু বাবা সমস্যা আছে। বিবাহ হতে কোনো সমস্যা হবে না, কিন্তু বিবাহের পরে সুখ শান্তিতে সমস্যা আছে। বিবাহের পরে সুখ শান্তিতে সমস্যা আছে। স্বামীর সাথে বা শ্বশুর বাড়ির অন্য কারোর সাথে মনোমালিন্য, কোনো প্রকার মেন্টাল টর্চার ওর ওপর হওয়া স্বাভাবিক। তাই বাবা কতগুলো কথা বলে রাখি, মন দিয়ে শোনো। যে তুমি ওর মকর রাশির সাথে বিয়ে দেবে না, মকর রাশির সাথে বিয়ে দেবে না, এবং ধনু রাশির সাথে বিয়ে দেবে না, ধনু রাশির সাথে বিয়ে দেবে না, এবং মকর লগ্নের সাথেও বিয়ে দেবে না, মকর লগ্নের সাথেও বিয়ে দেবে না। এগুলো কিন্তু মনে রাখবে। এবারে বলে দেই যে ওর শুভ তারিখ তোমরা একটুখানি নোট করে নাও। মা তুমি নিশ্চয়ই এগুলো নোট করছো। ও শুভ তারিখ হচ্ছে 1, 2, 3, 5, 1, 2, 3, 5, 10, 11, 12, 14, 10, 11, 12, 14, 19, 20, 21, 23, 19, 20, 21, 23, 28, 29, 30, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখগুলো এবং এই সমস্ত সংখ্যাগুলো ওর পক্ষে শুভ। এই সমস্ত তারিখ এবং এই সমস্ত সংখ্যাগুলো ওর পক্ষে শুভ। ওর মাঙ্গলিক চিহ্নটা কি জানো? ওর মাঙ্গলিক চিহ্ন হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। ওর মাঙ্গলিক চিহ্ন হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। মা ওর ঘরের দরজার উপরে বা আলমিরার উপরে তুমি দক্ষিণাবর্ত শঙ্খের ছবি রাখো বা স্টিকার রাখো। ওর ঘরের দরজার উপরে বা আলমিরার উপরে তুমি দক্ষিণাবর্ত শঙ্খের স্টিকার রাখো বা ছবি রাখো। ওর স্টাডি রুমে যেখানে বসে লেখাপড়া করে
সেখানেও মা তুমি দক্ষিণাবর্ত শঙ্খের ছবি রাখো বা স্টিকার রাখো। ওর ইষ্ট দেবতা আমি আজকেই বলছিলাম, ব্রহ্মা ওর ইষ্ট দেবতা। ব্রহ্মার আহ্বান মন্ত্র, ব্রহ্মার ধ্যান মন্ত্র এবং ব্রহ্মার জপ মন্ত্র অবশ্যভাবে ওর জপ করা উচিত। তাহলে বাবা তুমি এখন আমাদেরকে টিভিতে বলে দাও যে ব্রহ্মার আহ্বান মন্ত্র কি, ব্রহ্মার জপ মন্ত্র কি, ব্রহ্মার ধ্যান মন্ত্র কি, আর আমরা লিখে নেই। বাবা যতদূর এখানে বলা যাবে আমি বলেছি। এই ইষ্ট দেবতার আহ্বান মন্ত্র, ইষ্ট দেবতার ধ্যান মন্ত্র এবং ইষ্ট দেবতার জপ মন্ত্র এটা হলো গুপ্ত মন্ত্র। এটা গুপ্ত মন্ত্র, এটা আমি কখনো এইভাবে মিডিয়াতে বলতে পারি না। এটা 1:1 এইটা শোনা উচিত, বলা উচিত, লেখা উচিত। এটা যদি আমি এখন এই কয়েক লক্ষ দর্শকের সামনে বলি তাহলে সেটা হবে শাস্ত্র বিরুদ্ধ, সেটা হবে শাস্ত্র বিরুদ্ধ। সে কি দেবদাস বাবা? শাস্ত্র তো সকলের জন্য, শাস্ত্র তো মানুষের কল্যাণের জন্য, শাস্ত্র তো নারী পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সকলের কল্যাণের জন্য, মানুষের জন্য। তাহলে মানুষকে কেন বলবে না? ভক্তগণ, এমন প্রশ্ন তোমাদের মনে হয়তো জেগেছে। দেখো, প্রত্যেকটি দেশের যে ডিফেন্স ডিপার্টমেন্ট আছে, যে ইন্টেলিজেন্স আছে, যে গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে, আমাদের দেশের যে আর্মিরা, আমাদের দেশের যে ডিফেন্স ডিপার্টমেন্ট, কাদের জন্য? মানুষের সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য, দেশের নাগরিকদের সুরক্ষার জন্য, সমস্ত ইন্ডিয়ানের সুরক্ষার জন্য। কিন্তু ডিফেন্সে সমস্ত কিছু কেন সাধারণ মানুষকে বলা হয় না? কেন সেখানে টপ সিক্রেট বলে কিছু শব্দ থাকে? ডিফেন্স এয়ারপোর্টে কেন মানুষকে ঢুকতে দেওয়া হয় না? ডিফেন্স এরিয়াতে কেন মানুষকে ঢুকতে দেওয়া হয় না? তা তো মানুষেরই কল্যাণের জন্য। তো এইরকম শাস্ত্রের কিছু বিধিনিষেধ আছে, শাস্ত্রের কিছু বিধিনিষেধ আছে। যতদূর বাবা বলা যাবে আমি বলবো, ইষ্ট দেবতার ধ্যান মন্ত্র, ইষ্ট দেবতার আহ্বান মন্ত্র আর ইষ্ট দেবতার জপ মন্ত্র বা বীজ মন্ত্র কখনোই একের বেশি লোককে একসাথে বলা যায় না। এটা শাস্ত্রের বিধান দিয়েছে 1:1। একজন বলবে, আরেকজন শুনবে, গুরু বলবে, শিষ্য শুনবে, গুরু লিখবে, শিষ্য পড়বে, কিন্তু 1:2 নয়, 1:2 পর্যন্ত এখানে চলবে না। সেজন্য বলছি যে এখানে আমি অপারক, সেই জন্য আমি যতটা তোমাদের আর বাকি সবকিছু বলবা সেটা বলবো। এর জন্য তোমরা হয় অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ নেবে, অথবা তোমরা অবশ্যভাবেই তোমাদের হরোস্কোপ নিয়ে তোমরা কোনো শাস্ত্রবিদের পরামর্শ নেবে। তাহলে এবার যেটা বলছিলাম আমি, যে ওর ক্ষেত্রে সেটা হচ্ছে যে দক্ষিণ এবং পশ্চিম ওর পক্ষে শুভ দিক। পশ্চিম দিকটাও শুভ, দক্ষিণ দিকটাও শুভ। দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবে বা পশ্চিম দিকে মাথা দিয়ে শোবে, দক্ষিণ দিকে মুখ করে যে কোনো শুভ কাজ করবে বা পশ্চিম দিকে মুখ করে যে কোনো শুভ কাজ করবে। প্রতি বুধবার অবশ্যভাবেই শাক খাবে। শাক বলতে যে কোনো গাছের পাতা, যে গাছের পাতাগুলো খাওয়া যায়, প্রতি বুধবার শাক অবশ্য খাবে। প্রতি বুধবার যে কোনো শাক, এক প্রকারের শাক খেলেই হবে, বুধবার শাক অবশ্য খাবে। আর শুক্রবার দিন কাঁচা ছোলা আর কাঁচা নারকেল খাবে। শুক্রবার দিন কাঁচা ছোলা এবং কাঁচা নারকেল খাবে। শুক্রবার দিন কাঁচা ছোলা এবং কাঁচা নারকেল খাবে। বৃহস্পতিবার রাত্রিবেলা সেই ছোলাটাকে ভিজিয়ে রাখবে, শুক্রবার দিন সকালে
বা দুপুরে বা বিকেলে যে কোনো সময় সেটি খাবে। এবং বাবা আমি ওর শুভ তারিখ তো বলেছি, শুভ রংটা বলে দেই কেমন, তোমরা একটুখানি নোট করে নাও। শুভ রং ওর জন্য অর্থাৎ প্রিয়াঙ্কার জন্য শুভ রং হচ্ছে লাল, অরেঞ্জ, হালকা সবুজ, লাল, অরেঞ্জ, হালকা সবুজ এবং উজ্জ্বল সাদা, এবং উজ্জ্বল সাদা। অবশ্যভাবেই এই সমস্ত রঙের বেডশিট, এই সমস্ত রঙের টাওয়েল, এই সমস্ত বডির পেন, মানে বডির কালারটা যেন লাল হয়, বডির কালারটা, ইঙ্ক লাল না হোক, ইঙ্ক হোক নীল বা ব্লু, কিন্তু বডির কালারটা যেন লাল হয়, এগুলো অবশ্যভাবে ব্যবহার করবে, এগুলো অবশ্যভাবে ব্যবহার করবে। এবারে আমি একটি মন্ত্র লিখে দিই, অবশ্যভাবে এই মন্ত্রটা জপ করবে, অবশ্যভাবে এই মন্ত্রটা যে কোনো সময় 108 বার জপ করবে। আমি মন্ত্রটি বলছি, ধীরে ধীরে লেখো। লেখো ওম মহাকালাং যজে দেব্বা দক্ষিণে ধূম্র বর্ণকম, নিচের লাইনে লেখো বিব্রতম দণ্ড খট্টাগ্ন দ্রষ্টা ভীম মুখং শিশুম। এই দু লাইনের এই মন্ত্রটি অবশ্যভাবে যে কোনো সময় 108 বার জপ করবে। যদি মা প্রিয়াঙ্কা জপ না করতে পারে তাহলে ওর হয়ে তুমি করবে, যদি প্রিয়াঙ্কা জপ না করতে পারে ওর হয়ে তুমি করবে। ভগবান মঙ্গল করুন। তোমরা অবশ্যভাবে ব্রহ্মার বীজ মন্ত্র, আহ্বান মন্ত্র এটা শুরু করে দেবে। আর ওর জন্য যে গ্রহ প্রতিকার প্রয়োজন সেটা হচ্ছে নিচস্থ মঙ্গল, রবি রাহু, এই দুটো খুবই সমস্যার মধ্যে রয়েছে। অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ নাও এবং তোমরা প্রতিকারের উপায় করো। ভগবান ওর মঙ্গল করুন। শিক্ষা হবে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছবে, শিক্ষা হবে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছবে। ভেঙে পড়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঈশ্বর মঙ্গল করুন, ঈশ্বর মঙ্গল করুন। কবিতা দেবী, আপনার মেয়ের ব্যাপারে আপনার যা প্রশ্ন ছিল এর থেকে বিস্তারিতভাবে এবং এত সুন্দরভাবে বিশ্লেষণ আশা করি বোধহয় আর হওয়া আমি শুনিনি আমার জীবদ্দশায়। আপনি আপনার মেয়ের ব্যাপারে আর বিস্তারিতভাবে কিছু বলছি না, আপনি যথেষ্ট সময় নিয়ে বাবা শ্রী দেবদাসজি মহারাজ বলেছেন। আরো প্রচুর চিঠি আমাদের দপ্তরে এসে পৌঁছেছে, আমরা কি সরাসরি চিঠিতে চলে যাবো? হ্যাঁ, দেখো যে চিঠি আর কি আছে। পরবর্তী একটি চিঠি পড়ছি, পাঠিয়েছেন কালনা বর্ধমান থেকে প্রসেনজিৎ মুখার্জি। আমি চিঠিটি দেখলাম, চিঠিটি মানে সত্যি একটি অল্প বয়স্ক ছেলের ক্ষেত্রে ভয়ানক চিঠিটি পড়ছি। শ্রী দেবদাস বাবা, সর্বপ্রথমে আপনার শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি আপনার রবিবারের প্রোগ্রাম দেখি টিভি চ্যানেলে, খুবই শিক্ষণীয় অনুষ্ঠান, এই কারণে খুব ভালো লাগে। বাবা, আমার নাম প্রসেনজিৎ মুখার্জি, আমার বয়স 23 বছর। আমি খুব কষ্টে আছি, আমার মাঝে মধ্যে ঠিক মতো আমি খেতেও পাই না। আমি একটা কম্পিউটার কোর্স করছি অ্যাকাউন্টসের ওপর চাকরি পাওয়ার আশায়। ভেবেছিলাম বাবা মা এবং খুব ছোট বোনের অর্থাৎ পরিবারের অর্থনৈতিক উন্নতি করে আমি বিয়ের মধ্যেই ঈশ্বর লাভে সাধনা করব, সাধক হব। কোনো ক্ষমতা চাই না, শুধু ঈশ্বরকে চাই। কিন্তু যেভাবে পরিবারের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর আমার কিছুই করার নেই, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যার পথ বেছে নিই, কিন্তু তাতেও আমার পরিবারের সমস্যা হয়তো আরো বেড়ে যাবে। এই কথা চিন্তা করে বাবা আমি আমার জন্ম তারিখ পাঠালাম, আমার কিছু প্রশ্নের উত্তর দিলে চিরকৃতজ্ঞ থাকব। প্রসেনজিৎ মুখার্জি, ওনার জন্ম 14 সেপ্টেম্বর 1984।
14ই সেপ্টেম্বর 1984, সকাল 8:20। সকাল 8:20। জন্মস্থান চন্দননগর। জন্মস্থান চন্দননগর। প্রসেনজিতের প্রশ্নগুলি হলো যে ওর অর্থনৈতিক উন্নতি হবে কিনা, আমার শারীরিক অবস্থা কেমন থাকবে, এবং সর্বপ্রধান প্রশ্ন আমি কি ঈশ্বর লাভ করতে পারবো, এবং উপরোক্ত সমস্যার কোনো প্রতিকার থাকলে জানাবেন। বাবা প্রসেনজিৎ, তুমি এই চিঠি লিখেছো, তোমার বয়স খুবই কম, তোমার 84 সালে জন্ম বাবা, তোমার মাত্র 23 বছর বয়স। তো আমি এখানে তোমার ছকটাকে উপস্থাপন করছি, তুমি অবশ্যভাবে তোমার জন্মকুণ্ডলী মিলিয়ে দেখবে, আর যদি তোমার কাছে আগে জন্মকুণ্ডলী না থাকে তাহলে অবশ্যভাবে নোট করে নেবে। বাবা 14 সেপ্টেম্বর বা 14ই সেপ্টেম্বর 1984 সেদিন ছিল শুক্রবার। সকালবেলা 8:20 তোমার চন্দননগরে জন্ম। বাবা তোমার হচ্ছে মেষ রাশি এবং তুলা লগ্ন। আমি এখানে বলছি, তুমি নোট করে নাও। তোমার হচ্ছে মেষ রাশি এবং তোমার হচ্ছে তুলা লগ্ন। অশ্বিনী অর্থাৎ 1 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণ, তোমার হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, এবং দেবগণ। আমি এখানে ছকটাকে একে উপস্থাপন করছি। তাহলে প্রসেনজিৎ বাবা, তোমার ছকটাকে আমি উপস্থাপন করছি, তুমি অবশ্যভাবে এটাকে নোট করে নেবে, তুমি মিলিয়ে দেখবে। এখানে তোমার আছে চন্দ্র, এখানে আছে রাহু, এ ঘরে কোনো গ্রহ নেই, এখানে গ্রহ নেই, এখানে রবি বুধ শুক্র, লগ্ন শনি, মঙ্গল কেতু বৃহস্পতি, এখানে গ্রহ নেই, এখানে নেই। তাহলে প্রসেনজিৎ বাবা, তুমি তো অনুষ্ঠান দেখছো, দেখো এখানে কি ভালো আছে আর কি খারাপ আছে, আর এত কম বয়সে আধ্যাত্ম জগতের উপর তোমার এত আগ্রহী বা কেন? এত কম বয়সে আধ্যাত্মবাদের উপর তোমার আগ্রহী বা কেন? বাবা, আধ্যাত্মবাদের উপর আগ্রহ যে বয়সকালে আসতে হবে এমন কোনো কথা নেই। আধ্যাত্মবাদের উপর আগ্রহ যে বয়সকালে আসতে হবে এমন কোনো কথা নেই। ছিল রাজনন্দিনী, হলো বৈরাগিনী। মীরা রানী দিবানী কাহানি লাগি। মীরা রাজনন্দিনী ছিল, সারা গায়ে অলংকার, দাস দাসী ছেড়ে হাতে একতারা নিয়ে হয়ে গেল বৈরাগিনী। অলংকার ছেড়ে দিয়ে নিলেন শ্রীকৃষ্ণের তিলক। গৌতম বুদ্ধ ছিলেন প্রিন্স। তো আধ্যাত্মবাদ উত্তীর্ণ হওয়ার জন্য বয়স কিছু বিষয় নয়, বয়সটা কোনো ঘটনাই নয়, বিষয়টা চেতনা, বিষয়টা সুকৃতির। আধ্যাত্ম জগতে নিয়ে যায় কোন গ্রহ? দুটো গ্রহ, বৃহস্পতি শনি বৃহস্পতি, দুটো গ্রহ আধ্যাত্ম জগতে নিয়ে যায়। দার্শনিক দৃষ্টিভঙ্গি আনে, পাপ পুণ্যের বোধ আনে। তো এখানে
লগ্নে শনি যে আছে তোমার, আর তাও তুঙ্গস্থ শনি, এই শনি তোমার এখানে নিয়ে আসতে আধ্যাত্মবোধ, আধ্যাত্মবোধ, আধ্যাত্ম চেতনা, আধ্যাত্মবাদের প্রতি আকর্ষণ। তাহলে আত্মহত্যার আকর্ষণ আসতে কেন? দুটো তো সম্পূর্ণ ভিন্ন ধর্মী, দুটো তো সম্পূর্ণ ভিন্ন ধর্মী। কারণ তোমার পৃথিবীতে জন্ম হয়েছে, প্রত্যেকটি জীবের পৃথিবীতে জন্ম হয় ঈশ্বরের ইচ্ছা। কি বলছো দেবদাস বাবা? ঈশ্বরের ইচ্ছা, মানুষের ইচ্ছে, মা বাবার ইচ্ছে না, মা বাবার ইচ্ছে নয়। এরকম কত কত মা বাবা আসছেন একটি সন্তানের জন্য, তাদের সব আছে, তারা সন্তান পাচ্ছেন না। তাহলে মা বাবা ইচ্ছে হলেই ঈশ্বরের ইচ্ছে হয় না। জীব কামনা অনেক করে, জীব কামনা অনেক করে, ভগবত কৃপা হলে তবেই তা ফলে। আর দ্বিতীয় কথা, যদি মা বাবার ইচ্ছেতেই যদি এই পৃথিবীতে জীবের জন্ম হতো, তাহলে কি ঘটতো? আজকে তুমি যে জিনিসটাকে তৈরি করেছো, তুমি যা জন্ম দিয়েছো, তুমি তৈরি করেছো, সেটা একটা সফটওয়্যার হতে পারে, সেটা একটা টিভি হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, একটা বাড়ি হতে পারে, একটা গাড়ি হতে পারে। যে টি কোম্পানি এই মডেলের গাড়িটা তৈরি করেছে, গাড়িটাকে নষ্ট করে দেওয়া হলো, ডিস্ট্রয় করা হলো, আবার সে তৈরি করতে পারবে। আমি এই হরস্কোপটা তৈরি করেছি, এটাকে নষ্ট করা হলো, আমি আবার তৈরি করতে পারবো। আমি এই পেনটা তৈরি করেছি, পেনটাকে ভেঙে ফেলা হলো, আমি আবার পেনটা তৈরি করতে পারবো। কারণ এটা আমি তৈরি করেছি। কিন্তু মা বাবা যদি, মা বাবার ইচ্ছেতেই যদি জীবের জন্ম হতো, তাহলে সন্তান মারা যাওয়ার পরে মা বাবা আবার তাকে বাঁচাতে পারত। মা বাবা বেবশ হয়ে যায়, মা বাবা কান্নাকাটি করে, তাকে আবার জন্ম দিতে পারে না। মা বাবা শরীরটাকে জন্ম দেয়, আত্মার নয়, আত্মা অবিনাশী। তাহলে যেমন তুমি ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করেছ, অনেক সুকৃতির ফলে এই 23 বছর বয়সে এই স্ট্রাগলময় আর্থিক স্ট্রাগলের মধ্যে তুমি রয়েছ, মানসিক দুশ্চিন্তায় রয়েছ, যৌবনের উদ্বেলে রয়েছ, তবু তুমি ঈশ্বরের উপস্থিতিকে বাবা তুমি বুঝতে পেরেছ। এ তো পরম সুকৃতির কথা। কিন্তু এই আত্মহত্যার ভাবকে নিয়ে আসতে, কারণ এই চন্দ্র নিয়ে আসতে আত্মহত্যার ভাব, এই চন্দ্র শনি বীজযোগ, এর জন্য। তাহলে বাবা তোমার শনি চন্দ্র বীজযোগটার প্রতিকারটা দরকার। আর কি হয়েছে, লগ্নপতিটা তোমার, যেটা লগ্নপতি অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর ঘরে গিয়ে নিচস্থ হয়ে গেছে। তাই তোমার মধ্যে অ্যাপ্লিকেশন পাওয়ারটা কম আছে। যে কাজগুলো বাবা তুমি ঘরে করতে পারো, যেগুলো তুমি অন্য সময় করতে পারো, সেগুলো তুমি এক্সাম ইন্টারভিউর হলে বা তুমি পরীক্ষকের সামনে অত সুন্দর করে করতে পারছো না। আর এই শনি চন্দ্রের জন্য তোমার মনটা ডাইভার্ট হচ্ছে। তোমার কখনো তোমার যেটা কর্তব্য, যে আমি না থাকলে এই কর্তব্য কে পালন করবে, ভগবান তো আমাকে পাঠিয়েছেন,
আমার ফ্যামিলির ওপর, আমার সমাজের ওপর, আমার দেশের ওপর এই কর্তব্যটা পালন করতে। আবার তুমি চরম অধার্মিকের সিদ্ধান্ত নিচ্ছ আত্মহত্যা এর জন্য। কিন্তু জানো যে তোমার এই দুঃখের দিন থাকবে না। দুঃখের মেঘ দিয়ে বেশিক্ষণ সুখের সূর্য ঢেকে থাকে না। তোমার জীবনে সফলতা আছে, সফলতার সূর্য আছে, সুখ আছে। দেখো তুমি যে তোমার লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 নম্বর ঘরে কি সুন্দর রবি বুধ আছে, বুধাদিত্য যোগ। দেখো দেখো, রবি তো তোমাকে সফলতা দেবেই, রবি তো তোমাকে সফলতা দেবেই। বৃহস্পতি তোমার স্বক্ষেত্রী আছে, এটাও দেখো কত সুন্দর আছে, কত ভালো আছে। তোমাদের আমি বলেছিলাম বৃহস্পতি দেয় ধন সম্পদ, অর্থ করি, তো তুমিও পাবে। এই বছরের 22 অক্টোবরের পর থেকে বাবা তোমার জীবনে শুভ পরিবর্তন ঘটবে। 2008-এর 22 অক্টোবরের পর থেকে তোমার জীবনে শুভ পরিবর্তন ঘটবে। আমি একটি মন্ত্র বলে দিচ্ছি, এটা তুমি এখন নোট করো। অনেক কথা বলার ছিল তোমার ছকটা নিয়ে, আমাদের হাতে আজ আর এত সময় নেই। প্রথমে বলি, প্রতি সোমবার দিন তুমি সাদা তিল আর নারকেল তেল এই দুটোকে মেলাবে। কিভাবে? তুমি এই আঙ্গুলটা মানে তর্জনী আঙ্গুলটা বাদ দিয়ে বাকি 4টে আঙ্গুল দিয়ে যতটা সাদা তিল উঠবে, ওটা কিছুটা সামান্য কিছু পরিমাণ নারকেল তেলের মধ্যে ফেলে দেবে, দিয়ে ওটা যে কোনো স্থির জলাশয়ে ফেলে দেবে। মানে নদী নয়, নদী কিন্তু হচ্ছে প্রবাহমান জলাশয়, পুকুর বা ইত্যাদি। আর একটা মন্ত্র বলে দেই, সেটা তুমি নোট করে নাও। শুক্রায় ধবল বস্ত্রা ভরণায় যজ্ঞ পবিত মাল্য ধরায় মর্মা চনং গৃহান শান্তি কুরু কুরু সহা। এই মন্ত্রটা জপ করবে। আজ আর সময় হলো না, তোমার মাঙ্গলিক চিহ্নটা শুধু বলে দেই। তোমারও মাঙ্গলিক চিহ্ন হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। তুমি এগুলোকে করো। অনেক কথা বলার ছিল, অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ নাও, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর মঙ্গল করুন। সময় একদম শেষ পর্যায়ে চলে এসছে, তবু ছোট্ট করে বলে দিচ্ছি প্রসেনজিৎ, যেহেতু তোমার চিঠিটি আমাদের যথেষ্ট ভাবে নাড়া দিয়েছে, মানসিক ভাবে নাড়া দিয়েছে, সে কারণেই বলি যে তুমি আত্মহননের কথা একদমই চিন্তা করো না। কারণ বাবা শ্রী দেবদাসজি মহারাজ যখন তোমায় বলেছেন যে এবছরের অর্থাৎ 2008-এর 22 অক্টোবর থেকে তোমার জীবনে শুভ পরিবর্তন আসবে, তুমি নিশ্চিতভাবে জানবে যে এটা প্রতিফলিত সত্য হতে বাধ্য। অবশ্য তার জন্য তুমি কোনো অ্যাস্ট্রোপামিস্টের সঙ্গে দয়া করে যোগাযোগ করে নাও। তোমার শনি চন্দ্র 20 যোগের প্রতিকার করো, দেখবে তোমার জীবনে সাফল্য রাঙিয়ে উঠবে, তুমি ফুলে ফেপে উঠবে সাফল্যের মাধ্যমে। তোমার বৃহস্পতি শনির অবস্থানের জন্য তোমার দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে, আধ্যাত্মবাদে তোমার বিশ্বাস জন্মেছে। কিন্তু হ্যাঁ, লগ্নে শনি তাও তুঙ্গে আছে। শনি চন্দ্র 20 যোগের প্রতিকার করো। এর বেশি আজ আর কিছু বলার নেই। দর্শকদের বলি যে আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নতুন বছরে নতুনভাবে বাঁচুন এই আশা নিয়ে আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।